হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর তিন পাহাড়ের কোলে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই কবিতাটির প্রতিটি লাইনের মানে, প্রতিটি শব্দের অর্থ সব কিন্তু বুঝিয়ে দেব। দেখো, আমরাও কিন্তু পাহাড়ে ঘুরতে ভালোবাসি তো, তাই আজ আমি এই পাহাড়েই ঘোরারই একটা কবিতা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কবি শক্তি চট্টোপাধ্যায় তিন বন্ধু মিলে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। সেই সময়ের এখানে কিন্তু সেই সময়ে লেখা কবিতাটি কিন্তু এখানে ফুটে উঠেছে। তার আগে আমরা একটু কবি সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব। কি জানবো? দেখো, তিন পাহাড়ের কোলে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। কবির জন্ম মৃত্যু তো প্রথমেই আমাদের জানতে হবে। কবির জন্ম হচ্ছে 25শে নভেম্বর 1933 খ্রিস্টাব্দে। 25শে নভেম্বর 1933 খ্রিস্টাব্দে। মৃত্যু 23শে মার্চ 1995 খ্রিস্টাব্দে। জন্ম হয়েছে যে 25শে নভেম্বর 1933 খ্রিস্টাব্দে দক্ষিণ 24 পরগনার বহরু গ্রামে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন। এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন, কিছু সময়ের জন্য পড়েছিলেন, কিন্তু পড়াটা সমাপ্ত করেননি, অসমাপ্তই রেখেছিলেন আর কি। তো আমরা আরও একটি তথ্য কিন্তু কবি সম্পর্কে জেনে নেব। সেটি হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় লেখালেখির ক্ষেত্রে দুটি ছদ্মনাম কিন্তু ব্যবহার করতেন। একটা হচ্ছে স্ফুলিঙ্গ সমাদ্দার আর একটা হচ্ছে রূপচাঁদ পক্ষী। এই দুটো নাম তোমরা কিন্তু মনে রাখবে। যতদিন তোমরা পড়বে ততদিন কিন্তু তোমরা এই দুটো নামের তোমাদের কিন্তু গুরুত্ব থাকবে তোমাদের কাছে। আমি কিন্তু এবার প্রতিটি লাইনের মানে সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। এছাড়াও দেখো, কবি বিভিন্ন কাব্যগ্রন্থ লিখেছেন। আর এই যে কবিতাটি, এটির কাব্যগ্রন্থ বইয়ে দেওয়া আছে যে হে প্রেম হে নৈবেদ্য, এই কাব্যগ্রন্থটি কিন্তু না, এটির যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে অগ্রন্থিত পদ্য। বইয়ে ভুল দেওয়া আছে। আর তার কাব্যগ্রন্থের সংখ্যা কিন্তু বেশ কিছু, কিন্তু বইয়ে যেহেতু 51 রয়েছে, তোমরাও কিন্তু 51ই লিখবে। এই দেখো, তার কাব্যগ্রন্থের সংখ্যা 51 আছে এবং হয়তো মানে বইয়েও 51 আছে, আমি খুলে দেখিনি। তো তোমরা কিন্তু 51ই লিখবে সেক্ষেত্রে আর কি। আরও বেশ কিছু তোমরা এটা একটু পড়বে, তাহলে বুঝে যাবে। আমি আর এটা পড়ছি না। আমার যেটা তোমাদেরকে করার দরকার, যেটা আমার কাজ, সেটা হচ্ছে তোমাদের এই কবিতাটির প্রতিটি লাইনের অর্থ বুঝিয়ে দেওয়া। চলো আমি পড়ি, বুঝিয়ে দিই। বলছে, অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে। দেখো, কবিতা বলার আগে আমি প্রেক্ষাপটটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি যে কবি কোন সময়ে কবিতাটি লিখছেন। না, কবি লিখছেন তিন বন্ধু মিলে কোনো পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছেন। কোথা গিয়েছেন? তিন পাহাড়। এই তিন পাহাড় এর মানেটা আমি একটু বলে দিই। তিন পাহাড় মানে তিনটি পাহাড়, তোমরা বুঝতে পারছো। কোলে মানে কি বলো তো? একটা দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা ছোটোবেলায় কবিতা পড়েছিলাম, মেঘের কোলে রোদ হেসেছে, পড়েছিলাম তো। ওই কোলে মানে হচ্ছে মধ্যে। তাহলে এখানেও তিন পাহাড়ের কোলে মানে হচ্ছে তিন পাহাড়ের মধ্যে। তিন পাহাড় কিন্তু অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার। সেই তিন পাহাড়ের কথাই কিন্তু কবি এখানে তুলে ধরেছেন। চলো আমরা এবারে এখানে যাই। বলছে, অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে। অন্ধকারে মানে সেই সময় কিন্তু সূর্যের আলো এখনও ফোটেনি, বা সূর্যের আলো কিন্তু দেখা যায়নি, চারিপাশ অন্ধকারে ভরে আছে, অর্থাৎ ভোরের সময়। তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে। তিন পাহাড়, আমি তো বললাম তিন পাহাড় একটা জায়গার নাম, সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার। সেইখানে তারা ট্রেনের থেকে নেমেছে। হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। হাওয়া বিলাসী, দেখো আমি সাইডে কিন্তু হাওয়া বিলাসীর শব্দার্থটা লিখে দিয়েছি। হাওয়া বিলাসী মানে ভ্রমণ পিপাসু, যারা প্রচণ্ড কিন্তু ঘুরতে ভালোবাসে। তারা কিন্তু কোনো পরিকল্পনা করে ঘোরে না, তারা যখন তখন হুটহাট প্ল্যান বানিয়ে নেয় এবং ঘুরতে বেরিয়ে যায়। সেরকমই তারা তিনজনে বন্ধু ছিলেন আর কি, কবিরা। হাওয়া বিলাসী অর্থাৎ ভ্রমণ পিপাসী, তিন জোড়া চোখ। এই তিন জোড়া চোখ মানে কার কার বলো তো? এক জোড়া তো কবির চোখ,
আরও 2 জোড়া চোখ হচ্ছে কবির বন্ধু বা সঙ্গী, তাহলে 3 জোড়া হচ্ছে। আটকে গেল ফ্রেমে, কোন ফ্রেমে তাদের চোখ আটকে গেল? না, তাদের চোখ আটকে গেল তিন পাহাড়ের যে এত অপরূপ দৃশ্য দেখে, পাহাড়ের যে এত সুন্দর একটা প্রকৃতি দেখে তাদের চোখ কিন্তু ফ্রেমে আটকে গেল। আমাদের ফ্রেমে দেখবে ফটো আটকানো থাকে, তাদের চোখগুলো কিন্তু কবিদের চোখগুলো আটকে গিয়েছে সেরকম, ওই তিন পাহাড়ের এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে। জনমানববিহীন স্টেশন, আকাশ ভরা তারাই। জনমানববিহীন স্টেশন, এখানকে জনমানববিহীন কেন বলা হয়েছে বলো তো? না, জনমানববিহীন বলা হয়েছে সে সময়, যে সময় কবি এই কবিতাটি লিখেছিলেন সময়টা হচ্ছে 1950-এর দশকে। সে সময় কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের ওই তিন পাহাড় মানে তিন পাহাড় যে জায়গাটি, সেখানে এতটা কিন্তু জনবসতি ছিল না, সে জায়গাটা ছিল জনবিরল, যার জন্য সেখানে কোনো সেরকম মানুষজন ছিল না, ফাঁকা ছিল। তারা দেখলো আকাশ ভরে গেছে তারাই। এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। এমন একটি মানে কোন দেশ? অবশ্যই কিন্তু তিন পাহাড়ে। বলছি তিন পাহাড়ে এরকম একটা যদি দেশে কেউ আসে তাহলে সবাই কিন্তু পথ হারাবে। এখানে সকলে কেন বলেছে বলো তো? না, সকলে বলেছে কারণ সকল কথাটি অনেক মানে বড় করে বোঝাতে কিন্তু, অনেক বেশিভাবে বোঝাতে কিন্তু সকলে কথাটি ব্যবহার করেছেন এখানে কবি। বলছে সকলেই কিন্তু পথ হারিয়ে যাবে এরকম একটা যদি দেশে আসা যায়। আশা করছি 4 লাইন তোমরা বুঝতে পারলে। এবারে আমরা নেক্সট প্যারাগ্রাফ, মানে এটা তো 12 চরণ বা পংক্তির কবিতা, তো তারপরের পংক্তিতে আমি যাচ্ছি। চলো কি বলছে দেখি। বলছে পথ হারিয়ে যাই যেদিকে সেদিকেই পথ আছে। মানে পথ হারিয়ে কবিরা কিন্তু উদাসীন মনে ঘুরে বেড়াচ্ছেন যেখানে সেখানে, হ্যাঁ, তারা কি করছে? পথ হারিয়ে যাচ্ছে। বলছে চল না, যেদিকেই পথ হারিয়ে যাব সেদিকে আবার পথ পেয়েও যাব আমরা। কোন দিকে যাবে? সেদিকে পথে কি আছে? ঝর্ণা, কাদো, টিলা, পাথর, বনভূমির কাছেই। ঝর্ণা মানে আমরা জানি, দেখো যেহেতু এটা পাহাড়ি এলাকা, এখানে তো ঝর্ণা, কাদো, টিলা, পাথর এগুলো তো থাকবেই বলো। ঝর্ণা মানে স্রোতস্বিনী লিখে দিয়েছি সাইডে, দেখো জল যখন ওপর থেকে নিচে পড়ে ঝর্ণার মতো, সে ঝর্ণা তো আমরা সকলেই জানি, এটা তোমাদেরকে আর এক্সপ্লেন করে দেবো না আমি। কাঁদর জিনিসটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। কাঁদর মানে হচ্ছে উচ্চভূমি থেকে যখন নিচের দিকে মাটি ছেদ করে কিন্তু জল নিচে নামতে থাকে এবং একটা ছোট জলাশয়ের মতো মানে করে ফেলে, জলের গর্তের মতো করে ফেলে, সে জায়গাটাকে কাঁদর বলা হয়। টিলা মানে হচ্ছে ছোট পাহাড়, পাথর মানে তো আমরা জানি। বলছে সেই বনভূমির কাছে আমরা পৌঁছে যাব। 2 লাইন বুঝতে পারলে আশা করছি। চলো নেক্সট। যে বনভূমির ওপারে কোন মনোভূমির দয়। মনোভূমি মানে আমাদেরকে জানতে হবে, মনোভূমি মানে হচ্ছে মনের কল্পনা জগৎ। আমরা কল্পনাতেই দেখবে অনেক কিছু ভেবে নিই যেটা বাস্তবে কিন্তু হয় না, সেরকম বলছে বনভূমির ওপারে মনোভূমির দয়। এই যে দয় কথাটি, দয় মানে দয় কথাটি দহ থেকে এসেছে, যার অর্থ কিন্তু হ্রদ। বুঝলেন কি করে এসেছে সেটা আমি আর দেখালাম না, কিন্তু দয় কথাটি দহ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে হ্রদ। বলছে মনের কল্পনা জগতে আমরা পৌঁছে যাব যদি ওই বনভূমিটা পার করতে পারি। বলছে বনভূমির ওপারেই রয়েছে মনোভূমির দয়, মনোভূমির কাছে পৌঁছে যাব যদি আমরা বনভূমিটা পার করতে পারি। ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। বলছে মনে হয় ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর মনে হচ্ছে স্বপ্নে কথা বলছে, সেরকম মনে হচ্ছে সে জায়গায়। এবারে যে 4 লাইন রয়েছে, শেষ যে 4 লাইন, এই 4 লাইনের যে অর্থ সেটা পুরোটাই কিন্তু বদলে গিয়েছে। হ্যাঁ, আমরা পড়লেই বুঝতে পারবো। যে পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খুলে। পূব আকাশ, এবারে ধরো পূর্ব দিকেই তো সূর্য ওঠে আমরা সকলেই জানি, তো আস্তে আস্তে ভোর মানে সকাল হতে চলেছে, সূর্যের আভা দেখা দিয়েছে। যখন সূর্য ওঠে তখন লাল একটা টুকটুকে কালার হয় না? তোমরা তো অনেকেই দেখেছো, তাই তো? তো সেরকম লাল টুকটুকে আস্তে আস্তে উঠছে সূর্য।
আলোর ঘুমটা খুলে। এটা কেন বললো না, এটা বলছে যখন নববধূ তার স্বামী অর্থাৎ প্রেমিকের কাছে ঘুমটা খুলে লজ্জায় যেমন তার মুখ লাল টকটকে হয়ে যায়, সেরকমই সূর্যের রঙটাও এখানে লাল টকটকে হয়ে গেছে। এখানে কিন্তু নববধূর সাথে এই সূর্য ওঠার তুলনা করেছেন কবি। শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। শক্ত সবুজ, দেখো আমরা ঝাড়খণ্ড রাজ্যের আমি কথা বললাম, আমরা জানি ঝাড়খণ্ড রাজ্যে সেখানে ধান চাষ আর হয় না, সেখানকার মাটি প্রচণ্ড শক্ত। সেই শক্ত সবুজ গা ভেসেছে, সে চারিদিকে সবুজে কিন্তু ঘেরা, অথচ মাটি কিন্তু শক্ত। বলছে 3 পাহাড়ে কিন্তু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে গ্রামটা একদম ঢেকে গিয়েছে, 3 পাহাড়ের যে গ্রাম রয়েছে এখানে ঢেকে গিয়েছে সবুজে, একদম জায়গাটা ঢেকে গিয়ে রয়েছে সবুজে। সবুজের গা কিন্তু ভেসে গেছে 3 পাহাড়ের মধ্যে। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? সহজ করে মানে কেমন? সহজ করে মানে দুশ্চিন্তা মুক্ত হয়ে, নির্ধন হয়ে বাঁচা কি আর বলছে খাঁচাতে সম্ভব? খাঁচাতে তো পাখিরা থাকে, তাই না? খাঁচা মানে এখানে বোঝাতে চেয়েছেন কবি, খাঁচা মানে হচ্ছে তোমার 4 দেওয়ালে বন্দি। আমাদের যে এই শহরে জীবনে যে একটা কি বলবো, শহরের জীবনে যে একটা একঘেয়েমি জীবন, সেই জীবনে বলছে কি আর বাঁচা সম্ভব? সেই রোজ সকালে ওঠো, স্কুলে যাও, টিউশন করো, এই করো সেই করো, আমাদের একটা রুটিনের মধ্যে চলে কি না? বলছি সেই রকম জীবন কি আর খাঁচাতে সম্ভব আমাদের, বলো? সহজ করে বাঁচতে যদি আমি চাই, আমি খাঁচাতে বাঁচতে পারবো? যে 3 পাহাড়ে নকশি কাঁথায় শিশুর কলরব। নকশি কাঁথা মানে তোমাদেরকে একটু আমি বলে দেবো। নকশি কাঁথা মানে হচ্ছে নকশা করে আঁকা যে কাঁথা। দেখবে গ্রামাঞ্চলে বা বাঁকুড়ার দিকে চলে গেলে আমরা দেখতে পাই তারা কাঁথা বানায়। কাঁথা তো অনেকে আমরা গ্রামে এখনও হয়তো দেখতে পাবো, কিন্তু কম। তো সে কাঁথার মধ্যে বিভিন্ন রকম নকশা আঁকে দেখবে, সেই নকশার কথা কিন্তু এখানে কবি তুলে ধরেছেন। বলছে 3 পাহাড়ে মনে হচ্ছে সেই রকম নকশা করে 3 পাহাড়টা আঁকা হয়েছে। আর শিশুর কলরব তো মানে জানি, শিশুর চিৎকার আওয়াজ, খেলা যখন খেলা করে শিশুরা একসাথে মিলে, তখন তারা যে কলরব করে সেই কলরব। বলছে 3 পাহাড়ে নকশি কাঁথায় শিশুর কলরব। বলছে 3 পাহাড়ে যেমন নকশা করে দিয়েছে, কাঁথাতে যেমন নকশা করে, সেরকম মনে হচ্ছে শিশুর কলরব ফুটে আছে সেখানে। আশা করছি 12 লাইন তোমরা ভালোভাবে বুঝতে পারলে। দেখো একটা কবিতার তোমার যে কোনো কবিতারই 2টো অর্থ কিন্তু বহন করে, তোমরা মনে রাখবে, একটা বাইরের একটা ভেতরের। এই কথাটি হয়তো কেউই বলবে না তোমাদের। বাইরের অর্থটা কি, যেটা আমরা পড়ে একটু বুঝলাম, কিন্তু ভেতরে কবি কি এগুলোই বলতে চাইলেন? আমরা কি এগুলোই দেখতে পেলাম? তো তাও দেখো হয়তো অনেকেই এটা পড়ে মানে বুঝতে পারবে না, ভাবে এর এত মানে রয়েছে। কিন্তু 2টো অর্থ সবসময় কবিতা বহন করে, সেটা হচ্ছে বাইরের অর্থ আমরা পেয়ে গেলাম, কিন্তু কবি ভেতরের অর্থ যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে শহর জীবনের যে একঘেয়েমি জীবনযাপন, যে দুশ্চিন্তা, একঘেয়েমি রুটিন, সেগুলো তিনি দূর করতে বলেছেন, সেগুলোই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এই কবিতার মাধ্যমে। আশা করছি তোমরা কবিতাটি একটু হলেও বুঝতে পারলে। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি এই চ্যাপ্টার থেকে কোনো রকম অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো চ্যাপ্টার তোমরা বুঝতে পারছো না, তোমাদের অসুবিধা হচ্ছে, অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের ভালোভাবে একদম সহজভাবে বুঝিয়ে পড়ার। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো।